সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। পুরো 1.5 ঘন্টা জুড়ে আড্ডা দেওয়ার জন্য আমি নাদিয়া হক আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে দুজন চমৎকার বন্ধু আছে। আড্ডা দিতে হলে আমাদের সাথে তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিকটা কি? আজকের টপিকটা এমন একটা টপিক যেটা আসলে আমি যখন বলবো তখন আপনাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে, বর্তমান অবস্থা মনে পড়ে, সব কিছু মিলিয়ে আড্ডাটা অনেক সুন্দর হবে। সো আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে টপিকটা জানিয়ে দিচ্ছি। আজকের টপিক হলো সন্তানের সাফল্যে মায়ের খুশি। সন্তান যখন একটা ছোট্ট সফলতাও পায় তখন সবচেয়ে বেশি খুশি হয়ে যান মারা। যখন যা যা করছে তার সন্তান, সে খুব প্রাউড ফিল করে বলে যে আমার সন্তান এটা করেছে, আমার সন্তান ওটা করেছে, এবং সেই খুশিটা আসলে মানে টাকা দিয়ে কেনার মতো খুশি না, অনেক বড় কিছু। সো আজকে আড্ডা দেওয়ার জন্য কারা আছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন সাজিদা সোনিয়া খান ইতি, সঙ্গীত শিল্পী, এবং তার পাশেই আছেন শাইলা শামা, স্বত্বাধিকারী দ্য ক্লোদিং কো। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আরো বেশি ভালো আছি আপনাকে পেয়ে, কারণ আমরা গান শুনবো, তাই না? আর আপু তো আজকে আমাদের সাথে আড্ডা দিতে প্রথমবার এসেছেন, তাই না? সো আপনার কাছ থেকে একটু জানতে চাই কেমন লাগছে এই যে স্টুডিওতে এসে আমার সাথে আড্ডা শুরু করবেন একটু পরে। সো কেমন লাগছে বলেন? বেশ ভালো লাগছে, প্রথম অভিজ্ঞতা, তাই না? বেশ আনন্দদায়ক। নিজের মনে হচ্ছে না যে হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে বাসায় ড্রয়িং রুমে বসেই আড্ডা দিচ্ছি। এক্স্যাক্টলি। আমাদের এই যে নেক্সাস লেডিস ক্লাবে যারা আসেন এবং যারা জয়েন করেন, আমাদের বন্ধুরা যারা নতুন জয়েন করেন তাদের কাছেও খুব আপন আপন লাগে, কারণ আমাদের আড্ডাটা আসলে এত জমে যায়, দেখা যায় 1.5 ঘন্টা মানে কোন দিকে যেন চলে যায়। আপনার তো ওই অভিজ্ঞতা আছে। আমি শেষে ভাবছিলাম আগের প্রোগ্রামে যে আমার অনেক কিছু বলার ছিল, আরে আরো 1 ঘন্টা দরকার। এক্স্যাক্টলি। আর আমাদের টপিকগুলো এমন থাকে যে শেষে গিয়ে মনে হয় আয় হায় এত তাড়াতাড়ি চলে, আরো কিছু বলার ছিল। এক্স্যাক্টলি। আমরা অবশ্যই আমাদের আড্ডার টপিকে যাব। আগে আপু, যেহেতু আপনি আজকে প্রথমবার আপনাকে পেয়েছি, সো আপনার কাছ থেকে একটু জানতে চাই বিজনেস কখন থেকে শুরু করেছেন, বা আপনার একদম প্রফেশনের প্রথম দিকটা কি বিজনেস নাকি জব করতেন? না, প্রথম দিকে আমি জবই করতাম। আচ্ছা। জব করেছি বেশ কিছু বছর। একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আমি এইচআর অ্যাডমিনে ছিলাম। ওকে। দীর্ঘ সময় ওখানে জব করেছি। পাশাপাশি কত বছর হবে? 8 ইয়ার্স প্লাস হবে। একটা কোম্পানিতে? হ্যাঁ, একটা কোম্পানিতেই ছিলাম। হ্যাঁ, একটা কোম্পানিতেই ছিলাম। ওখানে জব করলাম বেশ কিছুদিন। তারপর চিন্তা হলো যে না, জবের ক্ষেত্রে আসলে স্পেসিফিকলি কোনো স্বাধীনতা নেই। দিন শেষে একটা জবাবদিহিতা থাকে, মানে হচ্ছে নিজের মতো করে সবকিছু প্রেশার থাকে। দেখা যাচ্ছে যে আমার স্পেসিফিক ডেতে একটা ছুটি প্রয়োজন, ওই ডেতে আমি ছুটিটা নিতে পারছি না। আবার কিছু জায়গায় দায়িত্ববোধও চলে আসে, অনেক বেশি দায়িত্ববোধ, এই ডেডলাইন চলে আসছে, আমাকে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, সেটাই। দেখা গেল যে 6টায় ছুটি হতো, কোনো দিন দেখা যেত 9টাও বেজে যেত, কিন্তু ওই যে আমি যে বাসায় আসবো মেয়ে একা, ওইটা তো আসলে অফিস, ওইটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে কাজটা কমপ্লিট হলো কিনা। তো শেষের দিকে আসলে খুব বেশি বোর হয়ে গেলাম, খুব বেশি তখন মানে স্বাধীনতাটা খুব দরকার মনে হচ্ছিল যে না, এখান থেকে চেঞ্জ হয়ে তাহলে কিছু করি, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে সম্পূর্ণ স্বাধীনভাবে, যেখানে জবাবদিহিতা থাকবে না, দিন শেষে কোনো নিজেকে ধরার কেউ থাকবে না। হ্যাঁ, ভুল ত্রুটি ধরার কেউ থাকবে না, কোনো জবাবদিহি থাকবে না, নিজের মতো করে আজকে আমার ভালো লাগছে না, আমি আজকে যাব না, আমার শপ আমি ওপেন করব না, আমার ভালো লাগছে না, আমি আজকে ছুটি নিব, এইরকম। এই জন্যই সেই চিন্তা থেকে দীর্ঘ 8 বছর জব করার পর তারপর আমি শুরু করলাম নিজের ব্যবসা। আচ্ছা। আমি প্রথমে অনলাইনে করেছি, তারপরে আমি একটা ছোট শোরুম নিয়েছি, শপ আর কি। আচ্ছা, আপনার শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর শাহাবুদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্স। ওখানে একটা মানে ওটা একটা শপিং মল, ওটা নিচতলায় আমার একটা ছোট্ট শোরুম। আচ্ছা, সব কি মানে লেডিস আইটেম? হ্যাঁ, আমি আপাতত সবকিছু লেডিস আইটেম নিয়ে করছি, 3 পিস, 2 পিস, 1 পিস। নেক্সটে আরও কিছু মানে চিন্তাভাবনা আছে, আরও বিজনেস এক্সপেন্স করার, আরও বড় পরিসরে করার। প্রথমে ছোট থেকেই শুরু করলাম, দেখি কি অবস্থা। আমি বাইরে কয় বছর হলো? আমার শপ
জবের বয়স 2 বছর, আচ্ছা। অনলাইনের বয়স আরেকটু বেশি, 3-3.5 বছর। মানে অনলাইনটা হচ্ছে আমার জবের পাশাপাশি ছিল, জবের ও, পাশাপাশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জবের পাশাপাশি আমি অনলাইনে মানে শুরু করলাম। জব ছাড়বেন আগে থেকে হ্যাঁ ঠিক হ্যাঁ করে। হ্যাঁ, আগে থেকেই এটাই একটা ভালো। ইয়া ছিল যে এখান থেকে চেঞ্জ করতে হবে, এখন আর জবটা ভালো লাগছে না, এখন নিজে কিছু করতে হবে। না, এটা তো একদিকে সেই- ভালো, আপনি ওটা রেখে একেবারে হ্যাঁ, ছেড়ে না দিয়ে হ্যাঁ একটু করে সেটাই প্রস্তুতি নিয়ে আপনি প্রস্তুতি শুরু নিয়েছি করেছেন। সেটাই। কারণ একটা অনলাইন দাঁড় করাতে অনেক সময়, অনেক একদম। কষ্টের ব্যাপার, অনেক সময় দেওয়া, অনেক কিছু, মানে একটা সাধ্য সাধনার ব্যাপার একটা অনলাইনকে একদম একটা ভালো না, ইয়েতে আমি দাঁড় মনে করি করা। প্রত্যেকটা বিজনেস যখন কেউ অনলাইন হোক অফলাইন হোক শুরু করে, জি, হয়তো এটার ভবিষ্যৎ ভালো, মানে শুরুটা ওই- কঠিন অবশ্যই। হ্যাঁ, খুবই কিন্তু কঠিন। শুরুটা খুবই অনেক কঠিন। কঠিন। আপনি বলছিলেন না, আমি শুনছিলাম যে জবের ব্যাপারটা, যে এত জবাবদিহিতা, এই সেই অনেক কিছু আসলেই করতে হয়, কিন্তু বিজনেস শুরু করলে জবাবদিহিতা নিজেকেই করতে হ্যাঁ হয়। নিজেকেই করতে হয় সেটাই। Exactly. এই হচ্ছে আপনার প্রথম দিকে তো একদমই কোনো মানে ওখানে ফলোয়ার থাকে না, ফ্যান ফলোয়ার থাকে না, এদেরকে বাড়ানো, মার্কেটিংটা পলিসিটা এবং বুঝতে পারা, scratch থেকে ওই শুরু ধৈর্য করতে হয়। ধরে নিয়ে যাওয়াটাই ধৈর্য খুব ধরে, হ্যাঁ, কঠিন। এটা একটা page যখন দাঁড় দেখে যে করানো। কেউ নাই, হ্যাঁ। তখন যে মানে মনের ভিতরে কি চলে, এটা তো যার যে এরকম করে, আছে হ্যাঁ, সে হ্যাঁ। বুঝতে পারে অবশ্যই। Exactly. বুঝতে পারে। খুব যেমন কঠিন। আপনার শুরুতে, হ্যাঁ, আপনার সাথে কে ছিল থাকে না, মানে কেউ কেউ আছে একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছে কিন্তু একদম একা, হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় একদম ক্লোজ কোনো মানুষ হেল্প করলো, সাথে আছে, তো এরকম ওই মানুষটা কে ছিল? না আসলে হেল্প করার বলতে পারে আমি যে উৎসাহ পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। বাহ। সে যেহেতু নিজেও ব্যবসায়ী, সে সবসময় সে ব্যবসায়ী, প্রথম থেকে সে কখনো জবে ছিল না, বাহ, সে ভালো। প্রথম থেকেই স্বাধীনচেতা মানুষ, কারো আন্ডারে 9টা-5টা জব করার লোক সে না, সে হচ্ছে যে আপনার প্রথম থেকেই সে বিজনেসে ছিল। তো সে সবসময়ই বলতো যে জবের চেয়ে বিজনেস বেটার, এটার মধ্যে কোনো মানে জবাবদিহিতা নেই বা স্বাধীনতা এর মতো, এটার একটা উপভোগ করার মতো বিষয়। তো প্রথম দিকে যেহেতু লেডিস আইটেম, সে হচ্ছে তার তো এইটা না, তো দেখা যাচ্ছে আমি প্রথমে নিজে থেকেই শূন্য থেকেই শুরু করেছি, সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে পেজ ওপেন করা, ওখানে আপনার ফলোয়ার বাড়ানো, মার্কেটিং করা, আমার সোর্সিং, যে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, কোনটা এই এখন মানে আমি করতে পারবো। একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলাম, দেখা গেলো যেটা আমি পারলাম না, তা না, আমাকে অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে বের করতে হয়েছে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো দেখা যায় প্রথম শুরুটা আমার নিজের, একদমই নিজের, ওখানে আসলে আমি ওইভাবে কাউকে হেল্প পাইনি, কিন্তু উৎসাহ পেয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে। সে সবসময় বলতো বিজনেসটা সবচেয়ে বেটার মেয়েদের জন্য, যে যারা নতুন উদ্যোক্তা বা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার। তো ওইখান থেকেই শুরু। এবার প্রথমে হতাশও হতাম যে একটা লাইভ করছি, এটা হতাশা থেকেই যায় প্রথম দিকটা। হ্যাঁ, একটা লাইভ করছি, একটা পেজের একজন Viewers দুজন কম। নাই, হ্যাঁ হ্যাঁ। একজন ওটা দেখলেই কিন্তু মানে মন খারাপ হয়ে যায়, হ্যাঁ, মন খারাপ হয়ে যাওয়ার মন খারাপ মতো হয়ে যায়। একজন ভিউ করছে, দুইজন করছে, আমি কি লাইভ করে এত কষ্ট করে এতগুলা ড্রেস ওই একজন মেলে দুজনের সাথে ধরে, কথা বলতে বলতে হ্যাঁ আসলে হ্যাঁ অনেকজন হয়ে যায়, তাই না? এতগুলা ড্রেস মেলে ধরে এখন এইটা করে ওটা করে, মানে দেখা যাচ্ছে যে কেউ নাই, আমি একা একাই বকবক করছি, আমি একা একাই ড্রেস দেখাচ্ছি, লোক নেই দেখার। তো তখন এই হতাশা, মন খারাপ, কিন্তু মানে আমি থেমে যাইনি যে না এটা হবে না আমার দ্বারা, এটা আমি থেমে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয়, আমরা আরো শুনবো, আপুর কাছেও যাই। আপু, এই যে সঙ্গীত, হ্যাঁ, সঙ্গীত এমন একটা ব্যাপার, এমন একটা জিনিস, অ্যাকচুয়ালি যে আসলে গান গাইতে পারে না তাকে আমি খুব লাকি মনে করি, কারণ হচ্ছে যখন তখন যে কোনো দিকে এত সুন্দর করে গান গেয়ে ফেলছে, পাশের মানুষও খুশি হয়ে যায়, তাই না? সো আপনার জার্নিটা আমি একদম শুনতে চাই, কখন থেকে, জার্নিটা কার ইন্সপিরেশনে? প্রথমে ছিল বাবার। বাবা খুব গাইতেন না, কিন্তু খুবই ভালোবাসতেন উনি গান। বাজাতেন? না, খুব ভালোবাসতেন ও, গান, আচ্ছা, আচ্ছা, খুব ভালো, মানে উনার মনে হয় আমার ছোটবেলার কথা বলছি, ছোটবেলায় আমাদের বাড়িতে সকালটা শুরু হতো গানের মাধ্যমে। বাবা নামাজটা, আমি যেহেতু মুসলিম ফ্যামিলির মেয়ে, বাবা ফজরের নামাজ পড়ে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন, হয়তো ওটা তো আমি আর দেখতাম না কারণ তখন আমি ছোট ছিলাম। হাঁটাহাঁটি করে সকাল যেহেতু গানের মাধ্যমে শুরু হতো, হ্যাঁ। হ্যাঁ, আমরা আপনার অবভিয়াসলি আপনার কথাগুলো শুনবো, একটা গানের মাধ্যমেই শুরু হয়ে যাক। ঠিক আছে। আমি তো আসলে রবীন্দ্রসঙ্গীতে আমার ছোটবেলা থেকেই শুরু, সবার পছন্দ। আর সবার প্রথম হচ্ছে আমি যেই শোতেই গাই বা যখনই আমার গাওয়ার সৌভাগ্য হয় কোনোখানে, আমি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। এটা আপনাকে আগেই বলেছিলাম, পূজা পর্যায়ে। তাহলে আমি পূজা পর্যায় দিয়ে একটা শুরু করি, প্লিজ।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, চমৎকার চমৎকার। ঠিক এইরকম গান দিয়ে আমাদের সকাল শুরু হতো। বাহ বাহ, চমৎকার। আমরা এত সুন্দর একটা গান শোনার পর একটা ব্রেক নিয়ে আসি, তাই না? নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা কতটুকু জমে গেছে আপনারা বুঝতেই পারছেন। আর আজকের টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সন্তানের সাফল্যে মায়ের খুশি। এই টপিক নিয়ে আড্ডা অবশ্যই হবে। আপনারা তাড়াতাড়ি জুমে জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে আবারও চলে যায়। এত সুন্দর গান দিয়ে প্রতিদিন সকালটা শুরু হতো, এটা শুনেই আমার মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে এবং গুজবাম্পও হচ্ছে। হ্যাঁ, মানে অন্যরকম একটা ফিলিংস না, সকালটা এত সুন্দরভাবে। সকালটা আগে আমরা যখন ছোট ছিলাম তখন এত চ্যানেল ছিল না, গান টান ছিল না, বিটিভি ছাড়া ওই যে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল, ওই যে দূরদর্শন, হ্যাঁ হ্যাঁ এগুলো ছিল। কিন্তু বাবা যখন ওই ক্যাসেট ছিল আমাদের সময়, ওই ক্যাসেট দিয়ে বাবা একটা জোরে মানে খুব একদম বিরক্তিকর এরকম কিছু না, মানে খুব সুন্দর একটা যে কানে আসলে মানে খুব ভালো লাগছে, খুব মধুর লাগছে শুনতে। আমার বাবা প্রতিদিন এই কাজটা করতেন। আমাদের ঘুম থেকে কখনো উনি হয়তো, আমার মা একটু অসুস্থ থাকতেন ছোটবেলায়, আমরা সবসময় দেখেছি মা, আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখছি মা অসুস্থই। ওই আমার আগে ভাই বোন মারা গেছে, ওই টেনশনটা আর কি মার ভিতরে সবসময় হয়তো কাজ করতেন।
জানি না কি বিষয়ে, কিন্তু আমার বাবা আমাদেরকে কখনো ওই উঠো উঠো সকাল হয়ে গেছে এটা এই সিস্টেমটা আমাদের বাড়িতে কখনোই ছিল না। বাহ। সুন্দর করে গান ছেড়ে দেওয়া হতো, গানের শব্দটা আমাদের কানে যেত, আমরা বুঝতে পারতাম যে সকাল হয়ে গেছে এখন। বাহ, খুব সুন্দর। আর ওই এখন দেখি আমার বাচ্চারা বলে যে বাঙালি মায়েরা হচ্ছে কখনো ওইভাবে ডাকে না, ফ্যান বন্ধ করে দেয়। এটা অত্যন্ত সত্যি। ফ্যান বন্ধ করে দেয়, কোনো গুড মর্নিং ফ্যান বন্ধ করে চলে যাবে। বাঙালিরা গুড মর্নিং বলে না তো কি বলে, বাঙালিরা ফ্যান বন্ধ করে দেয়। এটা কিন্তু আমাদের বাড়িতেও ওই গুড মর্নিং বলে ডাকতো না, কিন্তু আমাদের কানের কাছে সবসময় পূজা পর্যায়ের একটা গান চলতো। বিশেষ করে এই যে আমি যে গানটা গাইলাম আবার হিয়ার মাঝে, এরকম আরো অনেক, হিয়ার মাঝে গানটা অনেকে প্রেম পর্যায়ের মনে করে, যদিও এটা ঈশ্বরের ভালোবাসায় ওই গানটা আসলে করা। তো আমার বাবা এভাবে মানে পূজা পর্যায়ের গান দিয়ে, প্রার্থনা সঙ্গীত যেগুলো আরো বিভিন্ন প্রার্থনা সঙ্গীত আছে, ওইগুলো গান দিয়ে আমাদের সকাল হতো। তখন আমরা বুঝতে পারতাম যে সকাল হয়ে গেছে। সেম এই কাজটাই আবার রাতে হতো, মানে আমরা ঘুমাতে যাওয়ার আগেও সুন্দর করে গান টান শুনে, মানে খাওয়া ডিনার শেষ, এখন আমরা যারাই আছি ফ্যামিলিতে এরা সবাই বসে হয়তো কথাবার্তা বলছি, আমার বাবা সুন্দর করে এসে একটা ক্যাসেট ছেড়ে আমরা একটু মনোযোগ দিয়ে গান শুনতাম। বাবা হিন্দি গানও শুনতেন, পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতও শুনতেন, সব মিলিয়ে মানে একটা গান পরিবেশ আমাদের বাড়িতে। আমি ওই ছোটবেলা থেকে, আমার কিন্তু পড়াশোনার কোনো প্রেশার ছিল না, পড়লে পড়ো না পড়লে নাই। কিন্তু হ্যাঁ আসলে সত্যি, পড়লে পড়ো না পড়লে নাই, কোনো প্রেশার নেই, কারণ চাকরি করবো না এটা জানি খুব ভালো করে। তো কি করা যায় এটা হচ্ছে এখন বিষয়। গান করো, গানের পাশে রান্না বাড়া শেখো, কনফেকশনারি আইটেম শিখো, পার্লারের কাজ শিখো, কাপড় কাটিং শিখো, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। উলের কাজ, কুশি কাটার কাজ, এগুলো সব কিন্তু আমার ভিতরে আমার বাবার উৎসাহে আমার সব, মানে শুধু মুখ দিয়ে বের করছি আব্বু এটা শিখতে চাই, পরের দিনই কাউকে না কাউকে নিয়ে হাজির হয়ে গেছেন। মানে খুব আমার ছোটবেলার লাইফটা খুব বাবার সাহায্য সহযোগিতা সব কিছুতে পেয়েছি। আর কখনোই ওটা ভাবিনি যে, আবার আমার ধৈর্য কম, এটা হচ্ছে একটা বিষয়। গানটাই মনে হয় 35 বছর যাবৎ গানের সাথে যুক্ত আছি, বাকি সব কিছু আমার 3-3.5 মাস, আমি কোনো কিছুর কোর্স কমপ্লিট করতে পারিনি। সিরিয়াসলি? হ্যাঁ, আমি কিচ্ছু কোর্স কমপ্লিট করতে পারিনি, একটু করে শিখা, মানে একটা শিখতে শিখতে আমার আরেকটার দিকে খেয়াল চলে গেছে যে আমি ওইটা শিখলে কেমন হয়। যেই বাবাকে এসে বলছি যে বাবা আমি এইটা শিখতে চাই, মানে এটা শিখলে কেমন হয়, তখনই তারপরে দিনই দেখছি কাউকে না কাউকে নিয়ে বাবা হাজির হয়ে গেছে। মানে উনি আর জিজ্ঞেসও করেন নাই যে তুমি একটা স্টার্ট আমাকে এইভাবে কখনোই কিছু বলেনি। একবার আমার বাবার গলাতে একটা কি যেন হলো, ওইটা মানে অপারেশন করতে হবে এরকম আর কি, তো খুবই অসুস্থ তখন। আমি শিশু কোর্স একটা করেছি গানের, ওটা আমার ফাইনাল পরীক্ষা ছিল। আমি এখন ভাবতেছি যে আমার বাবা অসুস্থ, আমি গানের পরীক্ষা দিতে যাব, বাবা কথা বলতে পারছে না, আমাকে বোঝাচ্ছে যে তুমি যাও, তুমি পরীক্ষাটা দিয়ে আসো, পরীক্ষাটা তো আর আমার জন্য আটকে থাকবে না, পরীক্ষাটা দিয়ে আসো। কিন্তু আমি পরীক্ষা দিতে গেছি ঠিকই, কিন্তু বাবা তো মানে পারিনি, আমি পরীক্ষাটা দিতে পারিনি, শিশু কোর্সের সার্টিফিকেট পরীক্ষাটা আমি দিতে পারিনি। তারপরে পরবর্তীতে ওইটা অবশ্য একটা ইয়ারলি পরীক্ষা দিতে হয়, তো ওটা বছরে ওই 4 বছর কোর্স কমপ্লিট করে তারপরে একটা ডেটই থাকে, ওটা তখন আর কি আমাদের সময়ের কথা বলতেছি, এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরীক্ষা দেওয়া যায়। তো যাই হোক, আমার বাবার পক্ষ থেকে আমি অনেক সব কিছুতে সব সময় উনি আমার পাশে ছিলেন। এখনও যে আমি যেখানে গান করি, আমি মনে হয় প্রথমেই আমার বাবার কথাটা না বললে আমার হবেই না। আপনি আমাকে যতবার যেই প্রোগ্রামে দেখবেন, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কোথা থেকে আপনার গানের, বলবো আমার বাবা। এইরকম সাপোর্টেড ছিলেন। কিন্তু বাবা রাগী ছিলেন, এটাও কিন্তু বলতে হবে, বাবা খুব প্রচন্ড রাগী ছিলেন। আমাদের স্কুলের পরে আমাদের 4:30-4:15 আমাদের স্কুল ছুটি হতো, স্কুল থেকে বাড়িতে আসতে 15 মিনিটের পথ, আমরা হেঁটে যেতাম আসতাম। আমাদের আশেপাশে কয়েকজন যারা একই স্কুলে পড়তাম, আমরা সবাই একসাথে যেতাম, হেঁটে আসতাম। ওই বাবা ঘড়ি টাইম দেখে বসে থাকতো, 5টার পরে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। ও মাই গড! আর ঠিক এরকম একদিন আমার 5:10-15 হয়ে গেছিল, আমি এই মানে আরেক ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে ঠিক আমার বাবা আমাকে 8 ঘন্টা বাইরে দাঁড় করে রাখছে। তারপর থেকে মানে ওই যে বলছে যে 5টার পরে কোনোভাবে অ্যালাউ নাই বাইরে থাকতে পারবে, নরম আর গরম কিন্তু কোনো কিছু করতে মানা নাই, তুমি করো, কোনো সময় এই কোনো প্রবলেম নাই, কিন্তু একটা সময়তে তোমাকে বাড়ি ফিরতে হবে। এখন এই সেম কাজটা যখন আমি আমার বাচ্চাদের সাথে করতে যাই,
একটুও পারি না। ওই যে জেনারেশন হ্যাঁ। চেঞ্জ। আমার মেয়ে ডিগ্রিতে পড়ে ফার্স্ট ইয়ার, ওকে যদি বাসা থেকে বের হয়, যেমন ভার্সিটির বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, আমার দিক থেকে কোনো মানা নাই। আমি আমার বাবার মতো হতে চাই, অনেক চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু পারি। কোনো মানা নাই, যাও ঠিক আছে যাও। কখন ফিরবা? এই মাগরিবের আগে বা সন্ধ্যার আগে এরকম একটা কিছু বলে যাবে, কিন্তু আমি জানি যে 9:30টার আগে কখনোই আসবে না। ওটা তো জানে, ওটা হচ্ছে আমার মনের সান্ত্বনা। ও জানে যে ও ফিরবে না, আমি জিজ্ঞেস করে লাভ নাই আমার। আর বা ও ওই 9:30, 10টা মানে 10টার কাছাকাছি না, এটার মধ্যে আবার একটা কারণ আছে। ও জানে যে 10টার পরে বাবা চলে আসবে বাড়িতে, এটার জন্য আবার তার বাবাকে ভয় পায়, কারণ তার বাবা তো তাদের সাথে এত ফ্রি না। আচ্ছা, ওখানে আসলে একজন লাগে, সেটাই, দুইজনই যদি একরকম হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যেমন আপনার বাবার কথা বলছেন, অবশ্যই আপনি এই যে কিছু করতে চাইতেন, কিছু শিখতে চাইতেন, তখন কিন্তু উনি ভেতর থেকে প্রাউড ফিল করে কিন্তু কাউকে না কাউকে নিয়ে আসতেন, তাই না? অবশ্যই উনি, আমার মনে হয় কি যে উনার মনে হয় প্রেজেন্ট থাকতো উনি, যে মানে আমি বলবো যে এইটা আমি শিখতে চাই, আমার মনে হয় উনি সাথে সাথে চিন্তা করে ফেলছে যে কে আছে এটা শিখাতে পারবে, এরকম সে লোক খুঁজে নিয়ে আসে। এই কথাটা তো সত্যি, সন্তানের সাফল্যে আসলে মানে বাবা মা দুজনেই অনেক অনেক খুশি হয়। মানে কি বলবো, ওই যে বললাম না, ছোট্ট একটা কিছুতে। তারপরে আরেকটা কথা না বললেই নাই, আমি তো পুরান ঢাকার, যেহেতু আমাদের বাসার মানে আমার বাবার বাড়ির পাশে হচ্ছে শাঁখারী বাজার, আপনি শুনেছেন তো, হিন্দু এরিয়া ওইটা, ওখানে ঘুরি একটা উৎসব হয়, সেটা তো জানেন না। আমাদের হচ্ছে মানে ওই উৎসবটার সময় আমার বাবা লাটাই সুতা টুতা ঘুড়ি টুড়ি সব এনে এমনকি উড়িয়ে উপরে তুলে দিতেন। আমি খুব ভালো ঘুড়ি উড়াতে পারি, এখনো পারি। আমি আমার বাচ্চাদের শিখিয়েছি ঘুড়ি ওড়ানো, এরা কিন্তু পারে না, কেউ মানে পারতো না, আমি শিখিয়েছি। এখন আমার শ্বশুর বাড়ির ছাদে যেয়ে যখন আমি ঘুড়ি উড়াই, তখন আশেপাশের সবাই দেখে ভাবি ঘুড়ি উড়াচ্ছে। খুব মজার বিষয়। না, এটা তো খুবই খুবই ভালো। ওরে বাবা, আমাদের জুমে বন্ধু দুজন জয়েন করে ফেলেছেন, খুব ভালো লাগছে দুজনকে দেখে। আমরা অবশ্যই আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে এবং আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। বিরতির আগে দুজন ছিলেন, এখন একেবারে 6 জন বন্ধু জয়েন করে ফেলেছেন আমাদেরকে। অবশ্যই আসছি আড্ডা দেওয়ার জন্য। আগে আপুর কাছে চলে যাই। আপু, আপনার কাছ থেকেও শুনতে চাই একটু, যে এমন কোনো মোমেন্ট, মানে ছোট হোক, এমন কোনো মোমেন্ট কি হয়েছিল ছোটবেলায় যে আপনার মা খুব প্রাউড হয়ে বলেছিলেন, হ্যাঁ আমার মেয়ে এটা করেছে? হ্যাঁ, একটু শুনি। হ্যাঁ, মা বাবা দুজনেই হচ্ছে যে আমরা 3 বোন 1 ভাই, তো ভাই সবার ছোট। তো আমার বাবা কখনোই মানে আমাকে বিশেষ করে কেন জানি মানে সব কিছুতেই বাবার সাথে সব জায়গায়, মানে এটাকে সে বলতো যে এটা আমার মেয়ে না, এটা আমার ছেলে। সে বাজারে গেলে সেখানেও আমাকে নিয়ে যেত, সব জায়গায় যেতে। ইভেন আমি ছোটবেলায় মনে আছে আমার একবার দাঁতে একটা সমস্যা হয়েছিল, বাবার কোলে চড়ে বসে তারপরে সেই দাঁতের মানে উঠানো বা ফেলা, এরকম মানে কেন জানি আমি তার খুব পছন্দের, মানে খুব প্রিয় একটা সন্তান, মানে সে আমাকে ছেলে হিসেবেই ট্রিট করতে সে পছন্দ করতো। যে সব কিছুতে যেখানে সে যাচ্ছে, যে একটা ছেলেকে যেভাবে নিয়ে যায়, শুধু পারতো না সে মসজিদে নিয়ে যেতে, বাকি সব জায়গায় সে নিয়ে যেত। আপনার বাজারে বলেন, দোকানে বলেন, মানে যেখানে সে যেত, যে সন্ধ্যার পরে বা একটু বাইরে যেত। আমার বাবা যেহেতু সরকারি জব করতেন, সে 9টা 5টা তারপরে সে বাসায় আসতেন, এরকম। আর খেলাধুলা আমার খুব প্রিয় ছিল, পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম। তো আমার মা এই বিষয়ে খুব মানে প্রাউড ফিল করতো যে এই খুব পড়াশোনায় ভালো, যে তার পিছনে যদি শ্রম দেওয়া যায় বা তাকে যদি একটু সময় দেওয়া যায় বা তার পিছনে মানে খাটাখাটনি করলে এই একটা আউটপুট, খুব ভালো একটা আউটপুট দিই। যেমন আমার বড় বোন ছিল, সেও মানে প্রচুর পড়াশোনা করতো কিন্তু সে মনে রাখতে পারতো না। আচ্ছা, মানে তার হচ্ছে যে তার পড়তে হয়তো প্রচুর, কিন্তু তার মনে থাকতো কম। আর আমি পড়তাম খুব কম, খুব ফাঁকিবাজ ছিলাম, পড়তাম কম, কিন্তু আমার খুব মানে ভালো আউটপুটটা আসতো। তো সেই জন্য মা এই বিষয়টা যে একে সময় দিলে, এর পিছনে খাটাখাটনি করলে অনেক ভালো একটা মানে রেজাল্ট আসে। সে 2 দিন 3 দিন পরীক্ষার আগে পড়েই সে ভালো মার্কস নিয়ে আসতেছে। তা সারা বছর পরেও যে পারতেছে না, সে দেখা যাচ্ছে, বা আগে তো 3টা করে টার্ম হতো, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফাইনাল যেটা আর কি বার্ষিক পরীক্ষার সময়, খুব অল্প সময় পড়াশোনা করেও বা অল্প একটু টাচ করেও আমি খুব ভালো একটা
আউটপুট চলে আসতো হ্যাঁ, আমার আমি আর কি। নিজেও পড়তাম হচ্ছে পরীক্ষার কয়েকদিন আগে। পরীক্ষার কয়েকদিন আগে, কিন্তু এটা সবার ক্ষেত্রে কিন্তু আবার হয় না। দেখা যায় যে সারা বছর পরেও সে যে মার্কসটা নিয়ে না আসতে পারতেছে, আমি কিন্তু অল্প কিছুদিন পরেও সেই মার্কসটা একই মার্কস নিয়ে আসতে। হ্যাঁ, কত ভালো এই জিনিসটা ছিল। তো দেখা যাচ্ছে কি আমার বাবার সেই প্রাউডটা আমার মনে হয় এখন কাজে লাগতেছে। এখন হচ্ছে যে আমার বাবা নেই, আমার বাবা 2019-এ মারা গেছে। আচ্ছা। মানে হচ্ছে সে হঠাৎ করেই মারা গেছে, কোনো চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি। রাতের বেলা মানে হচ্ছে 12টার দিকে স্ট্রোক করে এসে, মানে কোনো চিকিৎসা বা কোনো কিছু, কারোর সাথে কোনো কথা বলা, হঠাৎ করে সারাদিনে এসে তার নামাজ পড়তো 5 ওয়াক্ত, সেই দিনে সে 5 ওয়াক্ত নামাজও আদায় করছে, সে কোরআন তেলাওয়াত করছে, একটু খবর দেখছে, দেখে টেকে উজু করে যখন ঘুমাতে গেছে তখন তার হঠাৎ করে মানে খারাপ লাগা, ওই তখনই সাথে সাথে স্ট্রোক করে। আমরা আগে বুঝতে পারিনি যে সে এতটা অসুস্থ, যে সে হ্যাঁ, অনেক সময় আসলে বোঝা যায় না যে একটা মানুষের ট্রিটমেন্ট যে অসুস্থ তাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তার ডাক্তারের ফলো আপে রাখা ওরকম কিছু না। হঠাৎ করে সারাদিন তো সে সব কিছুই আদায় করছে, তার সব কিছুই কর্মজীবনে যেই সারাটা দিনের যে ইয়াটা সে রুটিনটা ফলো করছে, তো হঠাৎ করে রাতে। তো তারপর দেখা গেছে যে আমাদের বেশ কিছু সমস্যা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে যে মানে আমার বাবা রিটায়ার্ড করার পর গ্রামে যেয়ে থাকা শুরু করলো। মানে আমাদের জামালপুর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, সরিষাবাড়ি উপজেলা, আগে ঢাকাতেই ছিল। তো ওইখানে আমাদের কিছু হচ্ছে কাজিনরা আর কি, মানে বাবা মারা যাওয়ার পর এই দুর্বলতার সুযোগটা তারা নেওয়া শুরু করলো। এটা সম্ভবত বেশিরভাগ হ্যাঁ ওইদিকে ফ্যামিলিতেই। তো দেখা যাচ্ছে এখন কে এখানে মানে এদের সাথে কে ইয়ে করবে, ফাইট করবে। আমার ভাই ছোট, সবার ছোট, সে বোনরা বড়, তার উপরে 4 বোন না, তিন বোন। এই যে এই ঝামেলাটা হয় ওই সময়টাতে, এখন তো সব তো মেয়ে, সব মেয়ে, আর এরা সবাই ঢাকায় থাকে। হ্যাঁ, ছেলে ছোট, এরা হঠাৎ করে এখানে আসছে, এত বছর তো তারা এখানে ছিল না। ওই যে মানুষের একটা লোভ কাজ করে না, যে এইগুলি আমরা দখল করব বা আমরা নিব, এরকম তারা কেন এখন উড়ে এসে জুড়ে বসবে, এইরকম একটা ব্যাপার। তো এইগুলি এখন কে সামলাবে, কে যে আপনার কোর্ট কাচারি করবে, কে যে থানায় যাবে, কে যে পুলিশের কাছে জায়গা ছেড়ে দেয়, নিজের জায়গা ছেড়ে দেয়। তো দেখা যাচ্ছে কি ওই যে বাবা যে প্রাউড ফিল করতো যে এটা আমার মেয়ে না ছেলে, দেখা যাচ্ছে এই জিনিসটা আমার মনে হয় এখন কাজে লাগতেছে। আমি ঢাকা থেকে যে ওখানে যে সবকিছু, যেহেতু ভাই ছোট, ওকে আমি সাপোর্ট না দিলে কে দিবে, মাথার উপর কেউ নেই। মানে বাবা হচ্ছে বটবৃক্ষ, বাবা না থাকা মানে হচ্ছে বিশাল একটা মানে শূন্যতা। এটা যে কি শূন্যতা, যে যার বাবা নেই একমাত্র সেই উপলব্ধি করতে পারবে, আর কেউ এটা বুঝতে পারবে না যে এই জিনিসটা কি। ওই তো মানে এটা হচ্ছে বাবা মা যতদিন আছে ততদিন আসলে মানে এই উপলব্ধি হয় না যে না থাকলে কি হয়, যখন চলে যায় তখন বোঝা যায় আসলে কি ছিল একটা বড় ছায়া। অবশ্যই একটা বটবৃক্ষ। মানে আমি চিন্তা করতে হতো না যে নিজেকে নিয়ে বা কোনো কিছু নিয়ে, চিন্তার বিষয়টা ছিল সম্পূর্ণ চিন্তাটা হয়তো বাবার মাথাতেই থাকে, যে বাবা আগলে রাখে না একটা গাছ, যেমন আমাদেরকে আগলে রাখে ছায়া দিয়ে, ঠিক সেরকম। এবং সন্তানের মানে এই যে বললাম ছোট খাটো ব্যাপারেও যদি কিছু একটা করে ওটাতেও কি খুশি হয়। অবশ্যই। তাই আমার এখন মনে হচ্ছে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো দেখে খুব সে খুশি হতো যে আমার একটা মানে সাথে সাপোর্টিং, মানে সে তখন তো আসলে ভাই ছোট, সাপোর্ট দেওয়ার মতো বা তাকে বুদ্ধি দেওয়ার মতো, তার সাথে যে এই জিনিসগুলি ম্যানেজ করার মতো, কিন্তু সেটা চিন্তাও হয়তো বা করেনি যে আমি এই ক্ষেত্রে মানে এতটা সাপোর্টিং হব আমার ভাইয়ের বা আমার ফ্যামিলির পাশে, আমি এইভাবে দাঁড়াবো। ফ্যামিলির সবাই কিন্তু হ্যাঁ অবশ্যই যেখানে আছে দেখছেন। আমরা একটু সবসময় আমাদের সাথে আছেন। এক্স্যাক্টলি। আমরা এখন একটু জুমে বন্ধুদের কাছে চলে যাই। পারুল আপা, হ্যাঁ আনমিউট করতে হবে আপা। শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি আপা, আপনার কাছ থেকে একটু শুনি এই যে সন্তানের সাফল্যে মায়ের খুশি। হ্যাঁ, আপনিও তো একজন মা, সো আপনার কাছ থেকে একটু আপনার অনুভূতিটা শুনতে চাই, শেয়ার করেন আমাদের সাথে। আমি আমার মেয়ের কথা বলার আগে আমার কথাই বলি ছোট্ট একটু করে, আমার বাবার কথা। কেন আমি খুবই তাদের সাধনার সন্তান ছিলাম। আমার বাবা উনি ওই মেডিকেলে যখন পড়াশোনা করেন, উনি ডাক্তার ছিলেন, মেডিকেলে পড়াশোনা করার সময় আমার আম্মুকে বিয়ে করেছিলেন, এবং আমি হয়েছি অনেক সাধনায়, অনেক বাচ্চা তাদের নষ্ট হয়ে যায়। তারপরে আমি জন্ম নিয়েছি, তো খুব চঞ্চল প্রকৃতির আমি, তো সেই জন্য সবাই বলতো যে আসলে তো আমি প্রথম সন্তান না, আমি হয়তো 4 নাম্বার 5 নাম্বার সন্তান। জন্মেছি পরে। তো যাই হোক, তো বাবার কথা আমার বেশি মনে পড়ে। আমি এত দুরন্ত ছিলাম যে বাবার এক জায়গায় পোস্টিং ছিল, ওখানে উনি একজন রুগী দেখতে যাবে, তা আমার
নানু বাড়ি কাছাকাছি আর কি, পাবনাতে আমাদের বাড়ি, তখন ওরা পশ্চিম পাবনাতে ছিল। তো ওইখানে আমাকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে, সাইকেলে ওঠার, সাইকেল আমি চালাতে পারি খুব ভালো, সাইকেল মোটর হুন্ডা আমি সবই চালাতে পারি। বাহ তো যাই হোক, তো বাবার সঙ্গে যাচ্ছি আমি আর কি, সামনে বসবো না, আমি সামনে বসবো না, পেছনে বসবো। তো বাবা তো কিছুতেই পেছনে বসতে দিবে না, কিন্তু আমার তো একটা উদ্দেশ্য ছিল। তখন আমি পড়ি ক্লাস 4-এ, আমার মনে আছে। হুম। তারপরে আমাকে বাবার পিছনে বসিয়েছে, বসার পরে তো বাবা তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আমি ওখান থেকে মানে লাফ দিয়ে নেমে গিয়েছিলাম ওখান ও থেকে। মাই গড, কেন? লাফ দিয়ে আমি আমার ইচ্ছা মতো আমি চারিদিকে মাঠে ঘুরেছি, সরিষা খেতে গিয়েছি, এখানে ওখানে, মানে একদম উচ্ছল আর কি, তারপর? উচ্ছল জীবন যাকে বলে। তারপরে বাবা ওই পিছনে পিছনে বাবাকে ফলো করছি, কিন্তু সাইকেলে নাই আমি। তো উনি যখন জায়গা মতো পৌঁছে গিয়েছে তখন দেখে আমি নাই। তারপর কি ব্যাপার, তখন তো আমি লুকিয়ে গেছি। তারপরে সে খোঁজাখুঁজি করে বের করেছে। তো বাবা আমাকে ওই সময়, আমি এত ভয় পেয়েছিলাম যে আমাকে হয়তো আজকে ওই লোকজনের সামনে মারধর করবে, কিন্তু আমি অবাক হয়ে গেছি। সে আমাকে একদম তুলে মাথার উপরে নিয়ে, সে যে কি তার উচ্ছ্বাস, সেটা আমি জীবনেও ভুলবো না কখনোই, আজও পর্যন্ত আমি ভুলতে পারি বাহ না। এই যে বাহ। বাবার যে একটা স্মৃতি, মায়া, মমতা, সেটা ওখান থেকে আমার চোখে পানি এসে যায় এখনো, এরকম আর কি। আর আমার সন্তানের কথা বললে তো শেষ করা যাবে না। আমার মেয়ে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়াশোনা করতো, আমি আমার একমাত্র সন্তান, তাকে কখনো বুঝতে দেই নাই যে তার কোনো ভাই বোন নেই, কেন আমরা বাবা মা এবং সে ছিলাম 3 ভাই বোনের মতো। আমাদের সমস্ত কিছু কথাবার্তা সব শেয়ার হতো। আমরা যখন তার ওই ভার্সিটিতে যেতাম, আমি একমাত্র প্রথম মা যে তার হলে পরীক্ষার সময় আমি রাত কাটিয়েছি। যতবার তার পরীক্ষা হয়েছে, আমি তখন, আমি নিজেও পরীক্ষার ভার্সিটিতে সময় পড়তাম কি এরকম। আড্ডা? বাহ, জি, খুব জি, সুন্দর। আমি প্রথম প্রীতিলতা হলে আমি তার সঙ্গে থেকেছি, বাহ। এবং তার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আড্ডা দিতাম আমরা, খাওয়া দাওয়া, নাটকের মানুষ আমরা, নাটকের ছেলেপেলেরা আসতো, বন্ধু বান্ধব, এরকম আর কি, উচ্ছল আনন্দে আমরা ছিলাম, চমৎকার খুবই ফ্রি। চমৎকার, থ্যাংক ইউ আপা, খুব সুন্দর করে শেয়ার করলেন, খুব ভালো লাগলো। আরো অনেক আপুরা আছেন, আমরা সবার সাথে আড্ডা দিব, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে, আড্ডায় যাব অবশ্যই অবশ্যই, কিন্তু তার আগে আরেকটা গান না হলে কিন্তু হয় না। আপু একটা ছোট্ট করে গানে চলে যায়, সবাই গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমাদের গানের পাখিও আছে জুমে। প্রেম পর্যায়ের গানের কিছু একটু লাইন হ্যাঁ, হ্যাঁ, করছি, গানটা যেহেতু খুব বড়। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, চঞ্চল হয়ে ঘুরে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যাই কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপ্নের আশে,
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চমৎকার চমৎকার। যাই চলে আবারও জুমে। তন্দ্রাপা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে গানটা শুনে? অসম্ভব ভালো লেগেছে, মনটা ভরে গিয়েছে আপু। বাহ, দুইটা গান চমৎকার শুনে অন্তর জুড়ে গেল। খুব চমৎকার 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 চমৎকার। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সন্তান যখন সফলতা লাভ করে কোনো কিছুতে আপনার ইনস্ট্যান্ট ফিলিংসটা কেমন হয় বলেন। আপু আসলে তো সব বাবা মাই চায় সাফল্যমণ্ডিত জীবন সন্তানের। তো আমার বাবা মাও যেমন চেয়েছিল, আমরা 3 ভাই 3 বোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তাম। বাবা দেখে গেছেন আমার সাফল্য। বাবা নেই এখন, মা বেঁচে আছেন। মা যখন বেড়াতে আসেন তখন বলেন যে তোমরা আসলে এত ভালো আছো দেখে আমার খুব ভালো লাগে। আমার আপা 3 কন্যা, একজন ডাক্তার, একজন হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে মাস্টার্স গ্লোবাল ফুড এন্ড নিউট্রিশন সায়েন্সে, আরেকজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে বুটিক্সে। ওদের দেখে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে ওরা একদিন আমাদেরকে ছাড়িয়ে অনেক উঁচুতে যেতে পারে আর কি, মানবের কল্যাণে। অনেক ধন্যবাদ, সবাই কথা বলবে, সেই জন্য খুব ভালো লাগে সন্তানের সাফল্য। থ্যাংক ইউ সো মাচ। রাশিদা আপা। হ্যাঁ রাশিদা আপা শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। জি জি হ্যাঁ জি জি করেছি। হ্যাঁ আপা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, সবাইকে কানাডা থেকে, সুদূর কানাডা থেকে সবাইকে শীতল শুভেচ্ছা, এবং যারা আমাদের অতিথি এসেছেন তাদের সবাইকে অভিনন্দন। তো আসলে আজকের অনুষ্ঠানে যারা অতিথি আসছেন তার সাথে আমার শিশুকাল বা বাল্যকালের জীবনটা অনেকটা মিল হয়ে ম্যাচ করে গেছে। যেমন ইতি আপা বলছিলেন যে তার ফাদারের সাথে তার রিলেশন, এবং শ্যামা দিদিমণি বলছিলেন যে পুরান ঢাকায় বড় হয়েছেন, যত রকম খেলা উনি পারেন সব আমি পারি, লাড্ডু, ডাঙ্গুটি, মার্বেল এবং ঘুড্ডি উড়ানো। না পারলে ছোট ভাইয়ের নাটায়ের বাড়ি এখন আমার গায়ে আছে। ছোট ভাই নাটায়ের গোড়া দিয়ে খালি পিটাই করতেন, পারো না কেন? ওই সুতা, ওই যে কাজ ভেঙে সুতা দিতে হতো, মাঞ্জা দিতে হতো। হ্যাঁ, তো ওটার জন্য ছোট, এখন আমার ছেলেমেয়েরা পারবে না মার্বেল খেলা, ডাঙ্গুটি খেলা আর ঘুড়ি উড়ানো। এখন কেউ ওরা পারবে না, ওদের সময়ও নাই। জি আসলে ওরা দেখেও নাই, আমার সন্তানরা অবশ্য দেখেও নাই। তো আসলে সন্তানদের, প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তানদের গর্বে গর্বিত, ওরা চায় সন্তানরা সেখানে উঠুক। এবং আসলেই আমরা যারা, ওই যে ওনারা বললেন, আসলে শ্যামা দিদিমণির সাথে বলতে হয় বা ইতি আপার সাথে, যে আমি যখন ছোট ছিলাম, আমরা 6 ভাই বোন, আমার বাবা আমাকে চুজ করে নিয়েছেন এবং আমার জন্মের পর থেকে বাবার যত প্রপার্টি সব আমার নামে রেখেছেন। ব্যবসা প্রতিষ্ঠান যা ছিল, যত রকম ছিল, সব আমার নামে। তো তারপরে বাবাকে দেখতাম, আমার একটু হালকা হালকা মনে আছে ছোটবেলা কোনো খাবার টাবার, অনেক রাতে বাবা হয়তো বাসায় আসতেন, এসে, আমি ছোট, আমার বড় বোন আমার 9 বছরের বড়, কিন্তু বক্সটা আমার হাতে দিয়ে বলতেন যে, আসলে বাবা মা বুঝতে পারেন যে কোন সন্তান কেমন হবে, আমার হাতে দিয়ে বলতেন যে সবাইকে দাও এখন বা সকালে। মানে উনি ভাবতেন যে আমার হাতে কোনো কিছু দিলে সেটা ডিস্ট্রিবিউশনটা একদম সমানভাবে প্রপারলি হবে, হ্যাঁ সবাই পাবেন। তো এই গেল আমার বাবা। এবং তখনকার দিনে 80-র দশকের আগে আমার বাবা আমাকে ড্রাইভিং শিখিয়েছেন। আমাদের ঘরে সব রকম গানের ইনস্ট্রুমেন্ট ছিলেন, নাচ গানের সবকিছু, ওগুলা বড় পাখি শিখাতেন, আমি ছিলাম সাইডে। কিন্তু আমি তখনকার সময় আমাকে ড্রাইভিং শেখানো হয়েছে। এত নাট্যমঞ্চ নাটক কি ছিল আমি জানি না, কিন্তু আমাদের স্টেজ নাটক করিয়েছে। সেটা আমি তখন মনে হয় 6-7-এ পড়ি, তখনই নিহারঞ্জন গুপ্তের নাটক করেছি আমি, মিস্টার ইঞ্জিনিয়ার, ভুলের বালুচরে।
তো আমার বাবা আমাকে ওরকম বলতেন যে এটা আমার ছেলে, এটা কেন ছেলে, মানে সবকিছুতেই আমার একটা এরকম অবদান ছিল। তো বাই জেনারেশনে আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আমি সেইভাবে করতে সক্ষম হয়েছে যে আমার মেয়ে নাচে গানে অনেক পুরস্কার নিয়েছে, আমার ছেলেও খুব ভালো করেছে। এখানে ওয়াটারলু থেকে পাশ করে এখন আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফেসবুকে সিনিয়র ম্যানেজার, আর আমার মেয়ে হলো ডক্টর অ্যান্ড এখানে এসে রোবোটিক ইঞ্জিনিয়ারিং। আসলে বাবা চমৎকার, মারা কি চমৎকার। মানে আপনি অনেক প্রত্যেকটি প্রাউড ফিল অংশ। করেন, এটা বোঝাই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। আপা, থ্যাংক ইউ সো মাচ। Yeah, মিষ্টি আপা, ধন্যবাদ। মিষ্টি আপার কাছ থেকে শুনি, আপনি আপনার সন্তান যখন বলে যে মা দেখো আমি ভালো রেজাল্ট করেছি, কেমন লাগে আপনার তখন, একটু শুনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ কোশ্চেনটার জন্য আপু। খুব ভালো লাগে সন্তান, আমার বাচ্চারা তো অত বড় হয়নি, ছোট, এই জন্যই বলছি। পাস করলো হ্যাঁ। আর একটা ক্লাস 9-এ পড়ে, তো ভালো লাগে। মেয়ে যখন গোল্ডেন জিপিএ পেলো খুব বাহ, ভালো লাগলো। আর এখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওদের সাকসেস গুলো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি ফিল করি আমার মা আমার জন্য কত কষ্ট করতো, আমার মা আমাকে কত কিছু শিখিয়েছে সেই আজকে থেকে 30 বছর আগে। তো আমি, সবাই তো বাবার কথা বলছে, আমি আমার মায়ের হ্যাঁ, অনেকে মাকে ভুলে গিয়ে বাবার কথাই বলছে। আমি মায়ের উদ্দেশ্যে দুটো লাইন আমার মাকে ডেডিকেট করবো। আমার আম্মু হয়তো টিভিতে দেখছে মোহাম্মদপুর থেকে, আমি একটু বলি। দুনিয়া ঘুরে পাবো না তো তোর মতো মা, এমন আদর স্নেহ তো আর কেউ দেবে না। মা গো মা, ও গো মা, তোরে আঁচল ছেড়ে কোথাও যাব না। বাহ, চমৎকার মিষ্টি আপু, তোমার কেউ দেবে না। চমৎকার চমৎকার, ধন্যবাদ। একটা ব্রেক নিয়ে আবারও আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি সরাসরি চলে যাই জুমের বন্ধুদের কাছে। তানিয়া আপা। জি নাদিয়া আপু, কেমন আছেন? খুবই ভালো আছি। শুনি আপনার কাছ থেকেও সন্তানের সাফল্যে কেমন লাগে? খুব ভালো লাগে, সব মায়েদের মতো আমারও। আমার একটি ছেলে। আচ্ছা। ও এখনো ওইভাবে বড় হয় না, ইউনিভার্সিটিতে যায় নাই। আচ্ছা। ও যখন ও লেভেল করেছিল, ডেইলি স্টার অ্যাওয়ার্ড যখন পেয়েছিল, তখন তো খুবই ভালো লেগেছে মা বাবা দুজনেরই। আর এখন এ লেভেল দিচ্ছে, এ লেভেল ফার্স্টটাতে একটু যদিও একটা সাবজেক্ট একটু খারাপ করেছে, সেই জন্য মায়ের তরফ থেকে আমার খুব খারাপ লেগেছে, ওরও খারাপ লেগেছে যে ও খারাপ করেছে, নেক্সট আবার দিবে। তো এরকম আসলে ভালোটাও যেমন মায়ের জন্য অনেক ভালো লাগা, ঠিক সেরকম একটু খারাপ করলেও সেটা মায়ের জন্য অনেক খারাপ লাগে। আসলে আমি প্রতিটা সন্তানের জন্যই দোয়া করি, আমার ফ্যামিলির এবং অন্যান্য যারা আছেন এখানে এবং আমার স্টুডিওতে আপুরা আছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। দুজন আপুর গান শুনছিলাম, খুব ভালো লাগলো। আর শাইলা আপুর কথাও শুনছিলাম, শাইলা আপুকে অনেক শুভেচ্ছা। আর আপুর গান তো আমাদের সবারই খুব ভালো লাগে, আমি আপুর গান আরো শুনেছি। তো এখানে যারা আপুরা আছেন, আমার জুম এখন তো আমার পরিবার, তাই না? এখানে সব আপুদের মানে সন্তানদের যখন ভালো ভালো কথাগুলো শুনি, তাদের মানে সন্তানরা যখন নানান জায়গায় অনেক প্রতিষ্ঠিত, তখন এই জুমের পরিবারের একজন হিসাবে আমারও খুব ভালো লাগে। একদম সত্যি কথা, ভালো লাগার কথা। কথাগুলো শুনলেও আমার খুব ভালো লাগে আসলে। বাহ বাহ, চমৎকার। এবং সবার জন্য অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপু, এই যে সন্তান কোলে নিয়ে বসে আছেন, হ্যাঁ সোনিয়া আপু, আপনার ওখানে মনে হয় নেটওয়ার্ক একটু উঠানামা করছে, আপনি পজ হয়ে আছেন। হ্যাঁ, এখন ঠিক আছে। সোনিয়া আপু, ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার মা আপনার কোনো সফলতায় যখন প্রাউড ফিল করে তখন কিভাবে আপনাকে বলে, যে থাকে না একটু আদরি ভাষায় নিশ্চয়ই বলতো ছোটবেলা থেকে, সো একটু শুনতে চাই ছোট করে। শুভ সন্ধ্যা সবাইকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মা বাবাই মনে হয় যে মানে
সন্তানের সফলতায় বেশি খুশি হয়, তেমনি আমার বাবা মাও ব্যতিক্রম কিছু নয়, কিন্তু আমার আম্মার চেয়ে আমার বাবা বেশি খুশি হতো। আমার আম্মা বড় বউ ছিল তো সারাদিন দেখতাম বেচারা রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত ছিল, দেবর ননদ। তার আমার আম্মা মনে হয় এখনো আমাদের চাইতে তার দেবর ননদদের বেশি ভালোবাসে। আমাদের মানে ভালোবাসতে না বাঁচতে বাঁচতে তাদেরকে ভালোবাসতে বাঁচতে তাদেরই সে সন্তান বানিয়ে ফেলতেছে, আমাদের না। আমি নিজেও দেখেছি আমার মায়ের ক্ষেত্রে, আমার বাবা আর আমার দাদুর কাছে আমরা মানে বেশি মানে প্রায়োরিটি পেয়েছি। যেমন আমার আব্বা আমাদের অনেক ভালোবাসতো, মানে আমি যখন ভালো রেজাল্ট করতাম তখন আব্বা না আমার জড়ায় ধরতো, মাঝে মাঝে না কান্নাই করে ফেলতো এরকম। আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে 17তম হলাম, আমার আব্বা এত খুশি হয়েছিল, মানে আমাকে জড়ায় কান্না করে ফেলছিল। বাহ, আমি এখন কতটা সফল আমি জানি না, তবে আমার সন্তান সফল হোক আমি এটাই চাই, এটাই আমার সফলতা। বাহ, চমৎকার। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। রুমি আপা তো প্রাউড করার মানে কি বলবো, অনেক কিছু আছে, এক ছেলে এক মেয়ে। মানে আপা বলেন একটু আপনার সন্তানদের কথা শুনি আজকে। কি বলবো বলো, সন্তান আমার সবসময় মনে হতো যে সন্তান যদি আমি মানুষ করতে না পারি আমার জীবনটাই বৃথা। আমার সব সময় তো মনে হতো জানো। তারপর ছেলে আলহামদুলিল্লাহ জানো জিডি পাইলটে এয়ারফোর্সে আছে। তো ওর একটা মজার ঘটনা বলি। ও প্রথমে যেদিন জানলাম আমরা যে হ্যাঁ ওর এয়ারফোর্সে হয়ে গেছে জিডি পাইলটে, কিন্তু তার পরদিনই আবার মেসেজ আসে যে না ও ইঞ্জিনিয়ারিং করে। হ্যাঁ, পরে আবারও এটা খুব মন খারাপ হয়ে গেল আমাদের যে এটা তো হওয়ার কথা না। তো সান্ত্বনা দিলাম, ঠিক আছে বাবা যাও তুমি একটু দেখো, দেখে আবার আসো, কারণ প্রতিদিনই ওকে যেতে হতো ওখানে। আচ্ছা। তো পরদিন সকালবেলা গেছে, আর কোনো খবর নাই। হ্যাঁ, আর আমার খুব মনটা খারাপ, আমি জানি না, মাঝে বসেই আছি যে আল্লাহ তুমি ওর মনের আশা পূরণ করো। কিন্তু ওখানে ডিফেন্স থেকে ওখানে ফোন দিয়েছে যে না এটা হবে না। সন্ধ্যা পর্যন্ত কোনো খবর নাই, ওদের সারাদিনই ওদের ইয়ে হতো, ইন্টারভিউ হতো। সন্ধ্যায় আমি জানি না মাঝে বসেই আছি, ও এসে কার্ডটা দিল, মানে ওর জয়নিং লেটারটা জানি না মাঝে আমার উপর দিল আর কি। তো আমি নিলাম, নিয়ে পড়ছি, খুলে দেখি সে অ্যাজ এ জিডি পাইলট। অলরেডি আল্লাহ এভাবে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে, আমার তো চোখে পানি এসে গেছে যে বাবা তুমি আমাকে বললেন না কেন, মানে সারপ্রাইজ। আর বাপ যখন আসলো, বাপকে এই যে নাও তুমি তো পারোনি, দেখো আমি পেরে গেছি। চমৎকার, তো এই আর কি। সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। আর মেয়ে তো আলহামদুলিল্লাহ আছে তাসমানিয়া ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে ডেটা সায়েন্সের উপর পড়ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপা। আচ্ছা, হোসনে আরা আপা জয়েন করেছেন আমাদের সাথে। হোসনে আরা আপা ভালো আছেন আপনি? হ্যাঁ নাদিয়া আপু ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি। আপনার ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই, আপনি তো আপনার ছেলের কথা ওই দিন বলছিলেন। হ্যাঁ, ছেলে যখন মানে খুব সফল হয় কোনো কিছুতে, কেমন লাগে আপনার ওই সময়টাতে? ধন্যবাদ আপু। মায়ের কাছে ছেলের সাফল্যের চেয়ে বড় কোনো আনন্দের খবর আছে বলে আমার মনে হয় না। তাহলে আমি এই মুহূর্তে আপনাকে আমার বড় ছেলের প্রথম সাফল্যের কবিতাটা শোনাতে চাই, শুনবেন? হ্যাঁ ছোট্ট করে শোনান, আরো আপুরা আছে কথা বলতে হবে। হ্যাঁ ছোট, বেশি বড় না আপু। ঠিক আছে। প্রথম যে এটা এই যে প্রথম এসএসসি যে আপনার ইয়ে করলো না, স্ট্যান্ড করলো, ওইটা একটা কবিতা আছে, এটা আপনি শুনেন, আমি বলতেছি। কবিতার নাম সুখের পরিতৃপ্তি। বাহ। হে বিশ্ব স্রষ্টা, করুণ আরজি আজ তোমার তরে, এই আনন্দ যেন রয়ে যায় চিরকাল আমার ঘরে। আলোর পথে ছুটতে গিয়ে কটূক্ত করি না যেন অন্ধকারকে নিয়ে, আনন্দের অতিশয্যে কখনো হই না যেন আত্মগর্বে বলিয়া, সুখসাগরে ডুবে গিয়ে কখনো যেন যাই না ভুলে আমার জীবনের দুঃখময় স্মৃতি, হতাশা গ্লানির মাঝে পেয়ে গেলাম যেন সুখের পরিতৃপ্তি। আরে বাবা, এত সুন্দর কবিতা লিখেছেন আপনি। বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা, এই যে আরেক প্রাউড মাদার, আপার মেয়ের পেন্টিং গুলো যখন দেখি আমার এত জীবন্ত মনে হয়, মাশাআল্লাহ। আপু একটু করে বলেন কেমন আপনার, তো আমি জানি আপনি খুব প্রাউড করেন বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চাগুলো প্রাউড করার মতো। সো ছোট্ট করে একটু শুনি আপনার ফিলিংসটা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ।
আসলে আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল আমি পাবলিক ভার্সিটিতে পড়বো, বুঝছো? ওইটা তো আর হওয়ার সুযোগ ছিল না, কারণ স্কুলে থাকতেই বিয়ে হয়ে গেছে। তা আমার বাড়ির মধ্যে আমরা হচ্ছে আমাদের 6টা দাদা ছিল, যেমন আমার এক দাদার ভাইরা, হ্যাঁ দাদারা 6 জন ছিল ভাই। তো একটা দাদার হচ্ছে যেমন আমার আব্বা আমার চাচা, মানে এরকম 6টা দাদা ছিল পুরো বাড়িতে। তো অনেক বড় বাড়ি তো, শরিকি বাড়ি। যাই হোক, এই পুরো বাড়ির মধ্যে মানে একটা গর্বের বিষয় আমার বাবার জন্য। আমি আসলে সবসময় মার কথা কম বলি, বাবার কথা বেশি বলি, কারণ কি আমার বাবার সাথে অনেক বনে, বাবা আমাকে অনেক বুঝতে পারে। এখনো আমার আব্বার 88 বছর বয়স চলতেছে, কানে শোনে না, চোখে দেখে না, অনেক কম দেখে। তো আমি যখন আমাদের পুরো বাড়ি থেকে ওই 10 পাস করা মানুষটা বিয়ে হওয়ার পরে, যেদিন আমি মাস্টার্স পাস করলাম ঢাকা তেজগাঁ কলেজ থেকে, আমার আব্বাকে যখন, আমি তখন ভাড়া বাসায় থাকি, দৌড়ে বাড়ি গেছি বিকেল বেলা, বুঝছো, আব্বাকে বলার জন্য। তখন তো ওই যে 7-8 মাস পর রেজাল্ট হইতো পরীক্ষা দেওয়ার পরে। তা আমি রেজাল্টটা নিয়ে আব্বার কাছে গেছি বলার জন্য। মানে আব্বা আসলে কি খুশিতে কাঁদবে না হাসবে না বুঝতে পারছে না, পারছে না আমার কথাটা, আমি বুঝতেছিলাম না, মানে এমন হতবাক হয়ে গেছিল। মানে পুরা বাড়ির মধ্যে মেয়েদের মধ্যে আমি ফার্স্ট, ওই বাড়ি থেকে মাস্টার্স পাস করি, বুঝছো? তো এটা তো অবশ্যই আমার জন্য অনেক গর্বের ছিল। আমি বলবো আমার বাবার জন্য সবচেয়ে বেশি গর্বের ছিল, মার জন্য তো ছিলই। আর আল্লাহর মতো তুমি তো এই যে একটু বলে দিছো, আল্লাহর ছোট মেয়েটা মাস্টার দিবে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখন ছেলেটার অপেক্ষায় আছি, বুঝছো? একটু দোয়া করো। অবশ্যই অবশ্যই, এই যে দোয়া তো অলরেডি এই যে তানিয়া আপা সবার জন্য করে দিয়েছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা দিচ্ছে এবার যেন ভালো একটা জায়গায় চান্স পাই। অবশ্যই অবশ্যই। নেলি আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা আপা। শুনি আপনার কাছ থেকেও, শুনি কেমন ফিল করেন যখন ভালো কিছু হয়, সন্তানের সাথে ভালো কিছু করে তারা, একটু শুনি। আসলে সব মা বাবারাই কিন্তু সন্তানের সফলতা আগেই চাই, সেটা বড় হোক আর ছোট হোক। মা বাবা কিন্তু সবসময় খুশি থাকে, ওইটাই চেয়ে থাকে। তো আমার 2 মেয়ে, বড় মেয়ে এখন ডেন্টালে পড়ছে, আচ্ছা, আর ছোট মেয়ে এবার সরকারি মহিলা কলেজেই পড়ছে। তো আমার বড় মেয়ে আবার নাচ গান তবলা ওগুলোতে বেশ ভালোই করতো সবসময়। আর ছোট মেয়ে গতবার আপনার মার্শাল আর্টে 2বার গোল্ড মেডেল পেয়েছে জাতীয়ভাবে। তো ওটাই আমার সবচেয়ে মজার। গান নাচ তবলা, মানে আপনার তো কি বলবো, সফলতাই আর সফলতা। বাহ, পারে সে পাপে তো করতে এক সময়, তো এখন পড়ার জন্য আসলে বড়টা হয় না। তো ছোটটা গতবার আপনার মার্শাল আর্টে 2বারই সে গোল্ড মেডেল পেয়েছে। বাহ, চমৎকার। আমার জন্য সবচেয়ে সফলের। আর দোয়া করবেন আমার মেয়েরা যেন এখন যেহেতু পড়াশোনা করছে, ওরা যেন আসলে ভালো মানুষ হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ আপা। আরো 4 জন আপা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের সাথে। অবশ্যই অবশ্যই আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো অনেক বেশি জমে গেছে, কিন্তু আমরা একদম মানে কি বলবো শেষের দিকে আছি। সো চট করে চলে যায় আবারও জুমে। রীতা পোদ্দার আপা। নাদিয়া, কেমন আছো নাদিয়া? খুব ভালো আছি। খুব ছোট ছোট করে শুনি, একটু আপনার সন্তান সম্পর্কে একটু শুনতে চাই। আসলে মানে জীবনে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সন্তানের সফলতা। যখন একটা প্রাইজ পায় তখন মনে হয় যে মানে ডায়মন্ডের সেটের চেয়ে মনে বেশি শান্তি লাগে মনে। একদম একদম, সবারই মনে হয় তাই। হ্যাঁ, আর আমার সন্তানরা আসলে ওরকম এখনো হয় নাই, বয়সটা আসলে ওরকম যে বাস্তবতার যে বাস্তব সফলতা, যে স্বপ্ন চূড়া পৌঁছানোর মতো এখনো বয়স হয় নাই। কিন্তু এখন যা করছে স্কুল কলেজে, মোটামুটি আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে সমন্বয় স্বপ্নময়ের মা যাচ্ছে, জিজ্ঞেস করে। শুধু তা না, বাংলাদেশ না, শুধু বাংলাদেশের বাইরেও, চায়নাতে গিয়েও ম্যাথ অলিম্পিয়াডে আমার ছেলে ফার্স্ট হয়েছে, গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, 32টা দেশের সাথে। তো এরকম আসলে ভালো লাগা, কিছু কিছু ভালো লাগাগুলি আসলে প্রকাশ করা যায় না। সেটা আসলে মানে আছে না যে কোথায় যে আসলে যে শান্তি লাগে সেটা আসলে বুঝাতে পারবো না। আমার সন্তান 2টা ছিল, জানি না ঈশ্বর কি রাখবে ভবিষ্যতে, কিন্তু ওরা হচ্ছে এরকম সব জায়গায়, মানে শুধু পড়াশোনা তা না, এক্সট্রা কারিকুলামেও তাই, যেখানে মানে টাচ করে মোটা 5 সেকেন্ড হয়ে আসে। চমৎকার সবাই আসলে। থ্যাংক ইউ আপা। খুকু আপা, আপনিও বলেন, আপনার কাছ থেকেও শুনি।
আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে সন্তানের সাফল্যের জন্যই মায়েরা মনে বেঁচে থাকে এবং বেঁচে থাকা উচিত আমি মনে করি, কারণ আমরা যারা মা তাদের সন্তানের সফলতাটা খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে আমার লাইফে একটা বড় স্মৃতি হচ্ছে আমি এবং আমার ছেলে 11 বছর বয়স যখন ছিল, এখন সে সেকেন্ড ইয়ারে পড়ে, আরেকটা মেয়ে আমার ছোট মাত্র 9 বছর। তো এখনো তারা বড় সফলতা যেতে পারেনি, কিন্তু এই বয়সে 11 বছর বয়সে আমার ছেলে আমার সাথে পারফরমেন্স করেছিল মঞ্চে, এবং একটা টিভি চ্যানেলে, বেসরকারি চ্যানেল, একটা রিয়েলিটি শোতে প্রায় 2000 মা সন্তানকে হারিয়ে আমরা একটা রাউন্ডে জিততে আমরা পরে পুরস্কৃত হয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম। ওইটা ছিল আমার জীবনের মানে একটা কান্না পাওয়ার মতো স্মৃতি, যে আমার ছেলে কিনা আমি অভিনয় করছি, যেটা আমি মঞ্চে করেছি কিন্তু আমার ছেলে করবে আমার সাথে, এটা আমি ভাবতে পারিনি। আরেকটা স্মৃতি ছিল যে আমার ছেলে খুব ভালো ছবি আঁকে, ওকে বাফা থেকে আমি 5 বছরের কোর্স করাইছিলাম। ওর বাবা রাজি ছিল না, ওর বাবা বলতো যে আর্ট শেখানোর দরকার নেই, প্রত্যেক শুক্রবারে দৌড়ে দৌড়ে যাও তুমি, মানে বাসায় দেখা যায় আমি খেতেও টাইম পেতাম না, শুক্রবারে 2টার সময় আমাকে চলে যেতে হতো ওকে নিয়ে বাফাতে। সেই ছেলে লাস্ট একদিন একটা কম্পিটিশনে অংশগ্রহণ করে, যেটা ঢাকা সিটি ব্যাপী হয়, ওদের স্কুল থেকে ওরা 4 জন শুধু সুযোগ পায়। তো ওর বাবাকে আমি বললাম যে তুমি একটু ফাইনালে নিয়ে যাও, আজকে ফাইনাল মানে বাছাই পর্ব শেষ, ফাইনালটা অন্তত তুমি একটু ওকে নিয়ে যাও, আমি নিয়ে যেতে পারছি না, আমি একটু অসুস্থ। তো বাবা যাবেই না। আমি বলছি প্লিজ নিয়ে যাও, আমার ছেলেটা এত দূর আগাইছে, ওকে আমি হারাতে চাই, মানে ও হারুক বা জিতুক সেটা বড় কথা না, ওকে একটু নিয়ে যাও, ও কম্পিটিশনে অংশগ্রহণ করি। গেছে 3 ঘন্টা হয়ে গেছে, আসে না, আমি তো টেনশনে শেষ, কিন্তু আমার মনটা বলতেছিল যে ও নিশ্চয়ই কিছু একটা হয়ে আসবে, এতক্ষণ হয়ে গেছে, কম্পিটিশন তো শেষ হয়ে গেছে। ঠিকই 3 ঘন্টা পরে বাবা ছেলে পুরস্কার, ক্রেস্ট, 11টা বই, খুশিতে বাড়ি গেছে। এই যে আমার তখন মনে হচ্ছে যে এই যে 5টা বছর আমি কষ্ট করেছি, প্রত্যেক শুক্রবার ওকে নিয়ে যে দৌড়াইছি, আমার কষ্টটা লাঘব হয়ে গেছে। একদম থ্যাংক ইউ ভালো লাগছে আপু। সামনেও সফলতা দেখার জন্যই বেঁচে আছি, যে দোয়াও করি যাতে আমার ছেলে মেয়ে দুজনেই সফল হয়, তাদের স্বপ্নটা পূরণ হয়। অবশ্যই থ্যাংক ইউ আপা। ধন্যবাদ আপু। মরিয়ম আপা, কি খবর? খুবই ভালো। আপনিও বলেন আপনার সন্তানদের নিয়ে। শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, মা আর সন্তানের গল্প হচ্ছে মানে স্বর্গীয় একটা সুখ শান্তির কথা। আমার মনে হয় এটা স্বর্গীয় সুখ শান্তির ব্যাপার। হ্যাঁ, আমার বাবা মাও আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন। আমরা 5 বোন, আব্বা খুব ইচ্ছে ছিল 5 বোনকে ভালো করে পড়াশোনা করবে। আব্বাও চাকরিজীবী ছিলেন, আমরাও মাস্টার্স ডিগ্রি পাশ করে 5 বোন পড়াশোনা করে চাকরি করেছি, একটা ভালো প্রতিষ্ঠিত হতে পেরেছে, বা আমার স্বপ্ন ছিল। আমিও আমার সন্তানদের নিয়ে স্বপ্ন দেখেছি, পূরণ হয়েছে। তো আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা মাস্টার্স ইংল্যান্ডে অনার্স করেছে, অস্ট্রেলিয়ায় মাস্টার্স করে ওখানে চাকরি পেয়েছে, ভালো একটা চাকরি করছে। আর আমার মেয়েটা এই তো কয়েকদিন আগে আমার মেয়ে LLB কমপ্লিট করলো লন্ডন স্কুল থেকে, ব্রিটিশ স্কুল অফ লন্ডন থেকে পড়াশোনা করলো, অনেক ভালো, এবং একটা ল ফার্মে জয়েন করেছে। তো তারা মোটামুটি প্রতিষ্ঠিত হতে পেরেছে, অনেক আনন্দিত আমি তাদেরকে নিয়ে, অনেক সুখী, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সফল সন্তানে সফল মায়েরা এখানে বসে আছেন, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপা। সবাই যা বলছে অবভিয়াসলি আপনার কাছ থেকে আমি ওটাই শুনতে চাই, বলেন। আমার ছেলেকে গর্ব করার মতো কিছু নাই, কারণ ও এখন ছোট, পড়াশোনা করছে। তারপরেও যদি বলি, ওর যদিও বড় হতে হতে ও একটা গিনিস রেকর্ড করেছিল। হ্যাঁ, 2016 চালায়। হ্যাঁ, অনলাইন সাইকেলিং করছিল ওইখানে, তখন সে অনেক ছোট, ওইখানে সে গিনিস ওয়ার্ল্ডে। আর আপনি বলছেন গর্ব করার মতো কিছু নাই? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আপা, এটা তো মানে কি বলবো আমি, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তারপরেও আমার সাথে যখন সে চলে তখন দেখা যাচ্ছে যে যেহেতু আমি ওর ক্লাস নিতাম, তখন আমি যখন ক্লাসে যেতাম তার আগে ওরা পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত। ওর ফ্রেন্ড আমার মিস না বলে ওরা মাঝে মাঝে আম্মু আম্মু বলে ফেলতো। হ্যাঁ, ওখানে একটা বাবা ছিল যে পরে, তারপরও আমি সবার কাছ থেকে ওই আম্মু ডাকটা শুনতেছি, মানে আমার অনেক ভালো লাগতো। তারপর এখনো পর্যন্ত যখন তার ফ্রেন্ডরা আমাকে আন্টি বলবে না আম্মু বলবে না মিস বলবে, তিনটাতে কনফিউশন লাগে, দেখা যায়। তারপর এখন এই মুহূর্তে যদি কথাটা বলি,
তাহলে বলবো আমার আব্বা আম্মার কথা, হ্যাঁ আমার ছোটবেলার কথা। আর যখন হচ্ছে আমি না জানতেই না বুঝতেই অনেক কাজ করতাম, মানে কবিতা আবৃত্তি বলেন ফার্স্ট হতাম, বা ছবি আঁকাতে ফার্স্ট হতাম, বা তাৎক্ষণিক অভিনয় আমি যখন ফার্স্ট হতাম। আর আব্বা তো জানতো না, আম্মা খুব ঠেলে আম্মা খুব শখ ছিল এগুলার ইয়েতে, তা আমাকে আম্মা বলতো যাও পার্টিসিপেট করো, শিশু একাডেমি হোক আর শিল্পী হোক ওইগুলো থেকে। যখন ওই প্রাইজটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম, সেকেন্ড প্রাইজ আমার খুব কম, তখন আব্বা এত খুশি হতো যে আব্বা বলতো তুমি কি পার্টিসিপেট করছো, কিভাবে তুমি কবিতা আমাকে বলো তো। তা আমি না কি জানি 2-1 বার তখন কবিতাগুলো পড়াশোনা মুখস্থ হতো না, কিন্তু কবিতা আবৃত্তি করেন বা কোনো কিছু পার্টিসিপেট করে ওগুলো কিন্তু আমার চট করে কেন জানি মনে ভিতরে চলে আসতো, ওগুলোতে আমি পার্টিসিপেট খুব ভালো করে করতাম। তারপরে যাই হোক ওগুলো থেকে আব্বা আম্মা খুব খুশি। আমি যখন আবার বিয়ে হওয়ার পর এমনি আমি তখন চিন্তা করিনি যে আমি টিচিং প্রফেশনে যাব বা কোনো প্রফেশন করব। তখন হচ্ছে আমাকে যখন আব্বা দেখলো যে আমি স্কুলে জব করি, তখন আব্বা বলছে কি বাহ, চমৎকার চমৎকার আপা। আমাদের একদম শেষ মুহূর্তে আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো সবার সন্তানের কথা শুনে, আমি নিজেও খুব প্রাউড ফিল করলাম আপনাদের সন্তানের কথা শুনে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা একদম শেষ পর্যায়ে আছি। আপুর কেমন লেগেছে আজকের আড্ডায় এসে একটু শুনি। খুবই অসাধারণ, মনে হচ্ছে আমি আমার ফ্যামিলির মধ্যে বসে আছিলাম। মানে এতগুলো আপুর কথা শুনে আপনার সাথে আপুর সাথে মনে হচ্ছে না যে আমি কোনো প্রোগ্রামে এসেছি বা কোনো চ্যানেলে এসেছি, হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে আমার আপনজনের সাথে বসে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি। যে ব্যাপারটা এরকম যেটা হয়তো বা আমি আমার বাবাকেও বলতে পারিনি, মাকেও বলতে পারি, সেটা আমি এখানে এসে বলেছি। মানে আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে আমি এখানে প্রকাশ করতে পেরেছি, বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। আপু একদম ছোট্ট এক লাইনে বলেন আপনার আজকে কেমন লাগছে এই টপিকে এখানে এসে। লেডিস ক্লাব আসলে বলতেই হচ্ছে আমাদের, এটা অবশ্যই আমাদের, মানে এখানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই, এবং সবাই সবার আপন। আমরা যারা আছি সবাই আমরা বোন অবশ্যই, আর এর চাইতে বেশি কিছু বলতে হয়তো পারবো না আমি। আমরা গান যে একটা ভালো লাগা এটুকু হয়তো এই কথাতে আমার প্রকাশ পেয়ে গেছে, যেহেতু আমরা সব বোনেরা একসাথে আছি। একদম, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমি বিদায় নিয়ে আসছি, তারপর গান শুরু করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। গানে চলে যাই। আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরায়, আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমারি মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরায়, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। পবিত্র জানি যে তুমি